ভারত, বাংলাদেশ, চীন এই যে একটা ত্রিভুজ যে সম্পর্কের জায়গা, এই সম্পর্কে অর্জন কিন্তু শুধু টাকা না, অর্জন আরো অনেক কিছু। কোনো সন্দেহ নেই আপনি ইন্ডিয়ান বর্ডারকে কাজে লাগাতে পারবেন না। এটা আপনার জন্য সারা জীবন আপনাকে মাথায় রাখতে হবে, এই বর্ডার কিন্তু সিল। আপনার জন্য একটাই উপায় আছে, চায়না। আপনাকে ইস্ট ব্লক পলিসিতে যেতেই হবে। ভারতের যত মাথা ব্যথা বাড়বে, ধরে নিতে হবে যে বাংলাদেশ ভালো পথে এগোচ্ছে। আপনি পেট ভরে কিছু খান, আপনি যদি তৃপ্তি ভরে পানিও খান, তাতেও কিন্তু হলে ইন্ডিয়া টেনশন হবে। সো আপনি মানে ইন্ডিয়া টেনশনটা দেখবেন নাকি আপনার দেশের। তিস্তার আজকে এই যে ক্রাইসিসটা তৈরি করছে কিন্তু ভারত। ভারত যদি অন্তত মিনিমাম রেশনাল চিন্তা নিয়ে এগোতো, তাহলে আজকে বাংলাদেশের চীনকে ডেকে ফারাক্কা মানে তিস্তা ব্যারেজ বানানোর দরকার হতো। যেহেতু চীনেরও আমাদেরকে দরকার, সেই জন্য এটা কল্পনা না, আমাদের শুধু একটু প্লে করতে হবে। আমাদের প্লে করার যে জায়গাটা হচ্ছে, আমরা যেন তাদের পার্টনার হই, তাদের যেন আমরা প্রক্সি না হই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভিশন 24 এর নিয়মিত টক শো আলাপে। আমরা আজকে কথা বলবো চীন ও মালয়েশিয়া সফর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য কি নিয়ে এসেছেন, কি অর্জন করলো এই দুটি সফর থেকে বাংলাদেশ। আমাদের সঙ্গে আছেন ভিশন 24 এর প্রধান সম্পাদক গাজী সালাউদ্দিন মাহমুদ মিম, আছেন বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম রানা। আমরা দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে আমি একটু বলে নিতে চাই, যেটি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি প্রথমে মালয়েশিয়ায় গেছেন, তারপর চীনে গেছেন, এবং দুটি দেশের সঙ্গেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যা বলছেন যে আসলে দুটি দেশের সর্বোচ্চ নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকই আসলে একটি ইতিবাচক বিষয়। এর বাইরে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, নানা বিষয়ে কথা হয়েছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে ওয়ান টু ওয়ান মিটিং এর কথাও বলা হচ্ছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আসবে। আমি শুরুতেই মিম ভাইয়ের কাছে জানতে চাই, মিম ভাই, বাংলাদেশের অর্জন আসলে ঠিক কতটা, যদি চীনের ক্ষেত্রে আমরা একটু শুরু করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশে আজকে যে জায়গা, আমরা সাধারণত যে কোনো সফর থেকে অর্জন বলতে আমরা কি বুঝি? আমরা অর্জন করতে বলতে বুঝি যে আমাদের সরকার প্রধান কত টাকা নিয়ে আসছেন, তো কত টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আহ, ভারত, বাংলাদেশ, চীন এই যে একটা ত্রিভুজ যে সম্পর্কের জায়গা, এই সম্পর্কে অর্জন কিন্তু শুধু টাকা না, অর্জন আরো অনেক কিছু। বাংলাদেশের বাজেট শুরু হয়েছিল 786 কোটি টাকা থেকে, আজকে প্রায় 10 লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আগামী বাজেটে আমরা হয়তো 10 লাখ কোটি টাকা পার হব। ফলে এখন কিন্তু আমাদের ওই 15-20 হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু আমরা নিজেরাই করতে পারি। ফলে ওই একটা সরকার প্রধান একটা বিদেশে গেল, বিদেশ থেকে আসার পরে কত টাকা নিয়ে আসছেন আপনি, আপনি কি কি নিয়ে আসছেন সেটা ইম্পর্টেন্ট না। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে মূল ক্রাইসিসের জায়গাটা, আমাদের যে কূটনীতি বা ভূ রাজনীতির যে ভারসাম্যের জায়গাটা, বিশেষ করে গত 17-18 বছরে আওয়ামী লীগ সরকারের সময় এই ভারসাম্যের জায়গাটা বাংলাদেশ যতখানি বিচ্যুত হয়েছিল, সেই জায়গাটা মেরামতের যে জায়গাটা, আমি মনে করি এই জায়গাটায় বাংলাদেশের অর্জন অনেকখানি। যেমন একটা কথায় তুমি সেটা বলছিলে যে ওয়ান টু ওয়ান, আসলে এখানে বলছে 2+2 একটা রিলেশনশিপের টু কথা প্লাস বলা হয়েছে। টু। পররাষ্ট্র মন্ত্রণালয় টু পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় টু প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে একটা খেয়াল করে দেখি মন্ত্রণালয়গুলো কি, প্রতিরক্ষা প্রতিরক্ষা, পররাষ্ট্র পররাষ্ট্র। সো এই জিনিসটা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই এটা বাংলাদেশের জন্য অর্জন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ভারতের যত মাথা ব্যথা বাড়বে, ধরে নিতে হবে যে বাংলাদেশ ভালো পথে এগোচ্ছে। এক কথা এটুকু আমি বলতে পারি। হ্যাঁ। রানার কাছে আমরা যদি একটু একটু শুনতে চাই। রানা, ইতিমধ্যেই কিন্তু আমাদের সংসদ, জাতীয় সংসদ এটিকে অভূতপূর্ব অর্জন হিসেবে স্বীকৃতি দিয়েছে, না, মানে অভূতপূর্ব সাফল্য হিসেবে। অর্জন তো আসলে এখনো মানে সরাসরি বলার মতো আসলে তেমন আমরা সুযোগ নেই। হয়তো কিছু প্রোগ্রেস হয়েছে। তবে তবে এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে এবার, যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি নিজেই প্রস্তাব করেছেন যে বাংলাদেশ মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে একেবারে চায়না পর্যন্ত একটা করিডোর নির্মাণের কথা বলেছেন। এই প্রস্তাবটি অনেক আগের ছিল। এমনকি এই প্রকল্পের আওতায় ভারতকে যুক্ত করার কথা ছিল। কিন্তু আপনি জানেন যে ভারত আসলে বরাবরই রিজিওনাল যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির ক্ষেত্রে তারা সবসময় হলো বরাবরই বাধা হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি দেখুন যে সার্ক যে উদ্দেশ্যে জিয়াউর রহমান তিনি শুরু করার চেষ্টা করেছিলেন, তিনি চেয়েছিলেন যে এশিয়া মানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যে মডেলে চলে,
যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো একই মডেলে চলবে, ফ্রি ট্রেড ইকোনমির আওতায় চলবে এবং প্রত্যেকটা দেশ প্রত্যেকের সাথেই সরাসরি বাণিজ্য করবে এবং সবার সাথে সবার একটা গুড একটা কানেকশন থাকবে। কিন্তু ভারত এখানে বরাবরই এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময় হলো মনে করে নিজেকে যে সে একটা একতান্ত্রিক একটা মাফিয়া তান্ত্রিক মানে মনে করে আর কি, যে কারণে সে আসলে এই রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং চায়নার ক্ষেত্রেও এই কানেক্টিভিটির ক্ষেত্রে সে হলো বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই জায়গা থেকে তিনি বলেছেন যে সরাসরি বাংলাদেশ থেকে যদি চায়না পর্যন্ত একটা রোড নির্মাণ করা হয় তাহলে সেক্ষেত্রে মানে আপনি জানেন যে মানে অতীতে প্রাচীনকালে একটা সিল্ক রোড ছিল যেটার মধ্য দিয়ে একেবারে পুরো মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত চায়নার একটা বাণিজ্য পথ ছিল, সেই পথের আওতায় তৎকালীন পৃথিবী ব্যবসা বাণিজ্য করতো। এখন চীনের প্রেসিডেন্ট বলছেন যে এটা বাংলাদেশের সাথে যদি কানেক্টিভিটি তৈরি হয় তাহলে তারা চাইনিজ যে ইনভেস্টমেন্ট গুলো বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তারা ব্যাপক মাত্রায় নিয়ে আসতে পারবে এবং বাংলাদেশ যেহেতু হচ্ছে ইনভেস্টমেন্টের ক্রাইসিস একটা ভোগে, এখানে হেভি ইন্ডাস্ট্রি মানে বড় ভারী শিল্প গড়ে উঠছে না, সেই ইনভেস্টমেন্ট গুলো পাবে এবং ব্যাপক ভিত্তিক বাংলাদেশে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটা একটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমি বলবো। সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জও আছে কিন্তু এখন মিয়ানমারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই করিডোর কতটা, এই অর্থনৈতিক করিডোর কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? সেই চ্যালেঞ্জটা হলো চায়নার, সেই চ্যালেঞ্জটা বাংলাদেশের না। আমি মনে করি যদি আমরা এই ধরনের মানে রোড নির্মাণ করা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি তো বাংলাদেশের মিয়ানমারের ভেতর দিয়ে যে রোড হবে বা রেল করিডোর হবে সেটার ইনভেস্টমেন্ট নিঃসন্দেহে বাংলাদেশের নেওয়ার ঝুঁকি নেওয়ার সুযোগই নেই, কোনোভাবেই নেই। এমনকি চায়নার ভেতরে যে রোড হবে সেটারও ঝুঁকি নেই। বাংলাদেশ সর্বোচ্চ যেটা নিতে পারে সেটা হলো বাংলাদেশের ভেতর যতটুকু রাস্তা হতে পারে সেটার জন্য হয়তো তো কতটুকু খরচ নেবে এটা তো মানে বিশদ আলোচনার বিষয়। সেই জায়গাতে আহ যেতে হবে। সেটা রোডের রেলের সিকিউরিটি কিভাবে মানে করবে, চায়নার সাথে মিয়ানমারের একটা সম্পর্ক রয়েছে। চায়নার যে মিয়ানমারের ভেতরে যে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে তারাও কিন্তু হলো কোনো না কোনো ভাবেই হলো চায়নার সাথে কানেক্টেড এবং হচ্ছে চায়না মিয়ানমারের ভেতর যে সরকার রয়েছে, আর্মি সরকার রয়েছে, পৃথিবীতে কেউ তাদেরকে সমর্থন করছে না কিন্তু চায়না তাদেরকে সরাসরি সমর্থন করছে। ফলে মিয়ানমারের ভেতরে এটা নিয়ে এই প্রজেক্টের কি হবে, এই প্রজেক্টের এই রেল করিডোর মানে রোড করিডোর, এই করিডোরের খরচ অর্থায়ন এমনকি হচ্ছে যে এটার সিকিউরিটি কি হবে সেটা মানে এককভাবে চায়নাকে নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের কোনো হেডেক না বলে আমি মনে করি। আচ্ছা, এখানে এখানে রনক আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে রানার কথার সাথে আমি একটু আগাইতে চাই কথা, সেটা হচ্ছে এই যে রোড কানেক্টিভিটির কথাটা বলতেছে, বাংলাদেশ হলো ঘুমধুম পর্যন্ত বাংলাদেশের সীমা, সোফার আইনো এই ঘুমধুম পর্যন্ত কিন্তু রাস্তা তৈরি আছে। রেডি, এবং হ্যাঁ, কারেক্ট। আমাদের চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন তৈরি হয়েছে তার থেকে সেটাকে এটাও ওই কিন্তু এটাই। ঘুমধুম পর্যন্ত নেওয়া কিন্তু বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু না, খুবই সামান্য। মানে বাংলাদেশ কিন্তু আমাদের রেল কানেক্টিভিটি ভাই রেডি, মানে ঘুমদুমের কাজ দিয়ে কিন্তু আমাদের মানে কাছ রেল দিয়ে চলে কিন্তু আমাদের গেছে রেল লাইনটা গেছে, কক্সবাজার। হ্যাঁ, কারেক্ট। খুবই close। এখন আমার ঠিক এক্সাক্ট দূরত্বটা এখন মনে নাই। এই করিডোর যদি বাস্তবায়িত হয় বা এই করিডোরের কাজ যদি এগিয়ে যায় তাহলে কি আমরা এরকম ধারণা করতে পারি যে আমাদের যে রোহিঙ্গা ইস্যু যেটা নিয়েও আলোচনা হয়েছে, এই রোহিঙ্গা ইস্যু কি কিছুটা আসলে উন্নতির দিকে যাবে, সমাধানের দিকে? এই প্রসঙ্গটা আসতাম, সেটা হচ্ছে তার আগে একটা কথা বলি, না এটাই বলে নিই। রোহিঙ্গা ইস্যু কিন্তু সব সময় এটা চাবিকাঠি কিন্তু চায়নার হাতে। চায়না যদি মনে করে রোহিঙ্গা ইস্যু সলভ করব তাহলে রোহিঙ্গা ইস্যু সলভ হবে, জাতিসংঘ মনে করলেও কিন্তু সলভ হবে না। ফলে এই যে গিভ অ্যান্ড টেক, কূটনীতি তো গিভ অ্যান্ড টেকের জায়গা, তাই না? এই রোডটা যদি আমরা যদি এই কানেক্টিভিটিটা তৈরি করি, মনে রাখতে হবে যে পৃথিবীর যে কোনো কানেক্টিভিটি অর্থনৈতিকভাবে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে একটা বলতে পারেন যে তাহলে আমরা ভারতের সাথে বাংলাদেশের কানেক্টিভিটি নিয়ে আমরা কেন চিল্লাচিল্লি করছি? ভারতের সাথে আমরা যে কানেক্টিভিটির কথা বলছি সেটা হচ্ছে একতরফা ছিল, সেখানে বাংলাদেশে কিন্তু কোনো বেনিফিট ছিল না। আর ভারতের যে কানেক্টিভিটি ছিল সেটা ছিল আসলে করিডোর, যে ভারতকে একটা সুবিধা দেওয়ার জন্য আমরা আমাদের উপর যে জায়গা দিছি। কিন্তু এই যে কানেক্টিভিটির কথা বলছি এটা হচ্ছে রিয়েল ট্রানজিট, কারণ মায়ানমারের হয়ে থার্ড কান্ট্রি চীনের সঙ্গে যোগাযোগ হবে। সো এখানে আরেকটা জিনিস আসে, ফলে বাংলাদেশ কিন্তু এবার রোহিঙ্গা ইস্যুটা উঠাইছে এবং চায়না কিন্তু এবার বলছে হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা কিছু একটা। কিন্তু এর আগে কখনো চায়না কিন্তু এতটুকুও বলে নাই, রোহিঙ্গা ইস্যুতে কিন্তু তারা কিন্তু চুপচাপ। এর বাইরে কিন্তু মোংলা বন্দরের মোংলা বিষয়ে বন্দরের কথা চীনের এখানে আমি সঙ্গে আসছে, মোংলা এবং বন্দরের কথা চট্টগ্রাম বলি। বন্দরের বিষয়েও আসছে যে এই বন্দরটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এবং এই বিষয়টা নিশ্চয়ই ভারতের খুব একটা ভালো লাগার কোনো কারণ না নিশ্চয়ই নাই। না না,
এখানে একটু বলি যে এই সবচেয়ে বড় কথা কি, মোংলা বন্দর এবং মোংলার ওখানে ইপিজেডের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু একসময় আওয়ামী লীগ সরকার কিন্তু ভারতকে দিয়ে গেছিল। পরবর্তী ডক্টর ইউনূসী সরকারের সময় সম্ভবত এটা বাতিল করা হয় এবং সেটা এখন চায়নাকে দেওয়া হয়। তাহলে এই কনসিকুয়েন্সগুলোকে আমরা খেয়াল করি। সো ভারতের এখানে মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ এই ব্যালেন্সিং ডিপ্লোমেসি তো ভারত চায় না, ভারত চায় সব এক, সব কিছু সে নিবে, সব কিছু সে খাবে। যে কারণে এই ভারতের সঙ্গে থাকা 6-7টা দেশের যে বর্ডার, শ্রীলঙ্কার সাথে ওয়াটার বর্ডার, এই কারোর সাথেই কিন্তু ভারতের সুসম্পর্ক না। আরেকটা কথা এখানে বলে রাখি, রানার যে কথা সূত্র ধরে, সেটা হচ্ছে ভারত সবসময় চায় হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। ভারত কিন্তু বাইলেটারাল সম্পর্ক চায় না। আজকে যে তিস্তা যে ক্রাইসিসটা, সার্ক যদি অ্যাক্টিভ থাকতো, যদি তারা বাইলেটারাল মানে রিলেশনশিপের উপর বিশ্বাসী হতো, তাহলে কি আমরা ইস্যুটা সার্কে তুলতে পারতাম। এবং সার্কে তুললে কিন্তু তারা কিন্তু এত মানে এই তিস্তা বিষয় বা পানি বিষয় তাদের এই একরোখা অবস্থানটা, ওরা কিন্তু সরে আসতে বাধ্য হইতো। আরেকটা জিনিস এখানে বলি, বাংলাদেশ কিন্তু আসিয়ানের সাথে যুক্ত হতে চাচ্ছে, এবং বাংলাদেশের সাথে যদি আসিয়ানের সাথে যুক্ত হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক লাভ, এবং সেটাও কিন্তু ভারতের মাথা ব্যথা। তো সবকিছু মিলায় আমি মনে করবো যে এখানে মানে প্লে করার যথেষ্ট জায়গা বাংলাদেশের আছে এখনো। আচ্ছা, চীনের সাথে কিন্তু আমাদের বিশাল একটা বাণিজ্য ঘাটতি আছে। এই সফরে চীনের শিল্প বাংলাদেশে স্থানান্তরের একটি বিষয় আলোচনায় এসেছে এবং বিনিয়োগ বৃদ্ধির যে আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আমাদের এই বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখবে কি? রানা রানা যদি কিছুটা একটু ইয়ে করেন। নিঃসন্দেহে আমি আমি ওই জায়গাটাতেই বলছিলাম যে কানেক্টিভিটির এখন এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ যদি হচ্ছে যে আপনি বাংলাদেশের গেট যদি বিশ্ব বাণিজ্যের জন্য খুলে দিতে চান, হুম। তাহলে এই মুহূর্তে আপনার বর্ডারকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে কোনো সন্দেহ নাই আপনি ইন্ডিয়ান বর্ডারকে কাজে লাগাতে পারবেন না। এটা আপনার জন্য সারা জীবন আপনাকে মাথায় রাখতে হবে, এই বর্ডার কিন্তু সিল। আপনার জন্য একটাই উপায় আছে, চায়না। আপনাকে ইস্ট ব্লক পরিস্থিতিতে যেতেই হবে, মানে আপনাকে পৃথিবীর পূর্ব দিকেই তাকাতেই হবে। এখন গোটা বিশ্ব কিন্তু হচ্ছে পূর্ব দিকে তাকাচ্ছে। জার্মানির মতো দেশ, ইউরোপের সবচেয়ে শিল্পোন্নত দেশ, তারা হচ্ছে যে চায়নার সাথে যে মানে তৈরি করছে, রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি যেভাবে বাড়াচ্ছে। রাশিয়া তারা কিন্তু করেছে ট্রান্স কি বলে সাইবেরিয়ান রেলওয়ে, তারা নেটওয়ার্ক তৈরি করে চায়নার সাথে ঢুকে পড়েছে। অর্থাৎ চায়না কিন্তু গ্লোবাল ইকোনমির এক ড্রাগন, মানে পাওয়ারে তৈরি হয়েছে, এতে করে কোনো সন্দেহ নেই। ফলে আপনাকে হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি বলেন যে চায়নার সাথে, আমার মনে হয় বিশ্বের সকল দেশেরই আসলে ট্রেড ডেফিসিট আছে। কারণ চায়না এখন হুম। বানায় না এমন কিছু না। আপনি সবাই সবকিছুই সে তৈরি করে, আপনি সবকিছুর জন্য আপনাকে চায়নার জিনিসের উপর আপনি নির্ভরশীল হবেন। সো আপনাকে এই ট্রেড ডেফিসিটের মধ্যে বাস করতে হবে। এখন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য, আমি আসলে অত বড় অর্থনীতিবিদ নই, কিন্তু আমি যতটুকু বুঝি সেটার জন্য সবচেয়ে ভালো একটা উপায় হতে পারে, বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় যে ক্রাইসিস, সেটা হলো আমাদের এখানে বিপুল সংখ্যক মানুষ, আমাদের ম্যান পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে, আমরা কাজে লাগাতে পারছি না। একটা দেশের সবচেয়ে বড় মানে দুর্ভোগের নাম হলো কিন্তু তার হলো বেকারত্ব। এখন এই বেকারত্বের সবচেয়ে বড় কারণ হলো, আপনি আমাকে বলেন যে বাংলাদেশের একটা কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে অন্তত সলিড মানে কোয়ালিটি 10,000 মানুষের জব ক্রিয়েট হবে প্রতি বছর? নাই, একটাও নাই। সো আপনাকে হেভি ইন্ডাস্ট্রি, অন্তত ভালো ইন্ডাস্ট্রির দিকে যেতে হবে। যেতে গেলে কিন্তু আপনাকে অন্তত এইরকম ড্রাগন প্লেয়ারদের, ভালো প্লেয়ারদের মতো ইনভেস্টমেন্টের দিকে আপনাকে যেতে হবে। সেই জন্য আমি মনে করি যে চায়নার সাথে যদি আমাদের এই ইকোনমিক করিডোরটা হয়, তারা যদি আমাদের বিশেষ করে কক্সবাজার, ঢাকা, এমনকি হচ্ছে চট্টগ্রাম, মোংলা, একেবারে পুরা সাউদার্ন রিজিয়নটা আমাদের, তারা হচ্ছে বলেছে তারা হলো তাদের কি বলে অনেক ইন্ডাস্ট্রি এখানে শিফট করবে। তারা কেন করবে এটার কারণও কিন্তু মানে যৌক্তিক কারণও আছে। আপনি হচ্ছে যে ওদের কিন্তু টেনশনের বিষয় কিন্তু হলো মালাক্কা প্রণালী নিয়ে, যেটা মিম ভাই কিন্তু ভালো জানে, যে হ্যাঁ, আন্দামান সি এবং হচ্ছে আপনার হচ্ছে সাউথ চায়না সি কে যুক্ত করেছে। এই আন্দামান সাগর কিন্তু, আন্দামান সাগরের যে ওই ওই মালাক্কা প্রণালীটি কিন্তু হচ্ছে যে যদিও বা ভারতের সীমানার মধ্যে পড়ে না, এটা পড়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং হচ্ছে সিঙ্গাপুরের জলসীমার মধ্যে পড়েছে। কিন্তু ওইটা ওই আন্দামান সিটা কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি হওয়ার কারণে এটা কিন্তু ভারতের একটা আধিপত্য এখানে রয়ে গেছে। ফলে ভারতের সঙ্গে তার যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশটা যদি কোনো কারণে যুদ্ধের দিকে গড়ায়, তাহলে ভবিষ্যতে কিন্তু এই পথটা বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হয়ে যাওয়া মানে হলো, মালাক্কা প্রণালীকে বলা হয় যেমন হচ্ছে যে মিডল ইস্টে বা পশ্চিম ইউরোপ এশিয়ার যেমন যেমন হচ্ছে বাণিজ্যের গেটওয়ে ধরনের হরমুজ প্রণালীকে বলা হচ্ছে, কিংবা রেড সি কে বলা হচ্ছে, সেম ভাবে মালাক্কা প্রণালীকে হলো পূর্ব এশিয়ার হলো মানে বিশ্ব বাণিজ্যের কিন্তু একটা হৃৎপিণ্ড। সুতরাং এইখানে যদি বন্ধ হয়ে যায়, চায়নার জন্য কিন্তু বিশাল মাথা ব্যথার কারণ। সেজন্য চায়না চাচ্ছে যদি মালাক্কা প্রণালীকে মানে আপনি না গিয়ে বাইপাস করা, যদি এই হ্যাঁ। দিক দিয়ে বঙ্গোপসাগরে ঢুকে তারা যদি কোনোভাবে একটা রোড করিডোর তৈরি করতে পারে, তাহলে কিন্তু তার যুদ্ধ হোক, অমুক হোক, তমুক হোক, তাহলে কিন্তু তার বাণিজ্যের যে সংকট, সেই সংকটটা কিন্তু তার রিস্কটা কিন্তু থাকবে না।
সুতরাং সেই কারণেই কিন্তু হচ্ছে যে চায়নাকে কিছু কিছু পলিসি নিয়ে হলো বাংলাদেশে কিন্তু তার মানে এখানে কিছু ইন্ডাস্ট্রি তাকে গড়ে তুলতে হবে। এই ইন্ডাস্ট্রিগুলো যখন গড়ে উঠবে বাংলাদেশে, অন্তত আমি মনে করি হেভি না হোক, লাইট ইন্ডাস্ট্রিও যদি কিছু বাংলাদেশে গড়ে ওঠে, কারণ হেভি ইন্ডাস্ট্রি করবার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। কারণ এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার এনার্জি ক্রাইসিস। আমরা কিন্তু এনার্জি সিকিউরিটি দিতে পারছি না, ইনভেস্টরদেরকে এনার্জি সিকিউরিটি দিতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে না, গ্রামগঞ্জে কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে, এমনকি বাংলাদেশের মানে বিদ্যুৎ অফিসে কিন্তু হামলাও হচ্ছে, এই ঘটনাও কিন্তু ঘটেছে। কিন্তু এখন কথা হলো বাংলাদেশ যদি এনার্জি সিকিউরিটি না দিতে পারে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে না। সেক্ষেত্রে চায়না যদি আমাদের এই ইনভেস্টমেন্ট এনার্জি সিকিউরিটি কিছু চ্যালেঞ্জ নেয়, আমাদের যদি ধরেন হচ্ছে যে আমরা যেমন মাথারবাড়ি যে আমাদের কক্সবাজারের মহেশখালী আইল্যান্ডকে ঘিরে আমরা যে এখন বলছি যে সিঙ্গাপুর আমরা গড়ে তুলবো, ওখানে আমাদের কিন্তু একটা প্ল্যানই ছিল। এখানে এখানে কিন্তু আপনি মিম ভাই জানেন কিনা আমি জানি না, আপনার সৌদি আরবের অ্যারামকো তারা হচ্ছে হুম কিন্তু বলেছিল যে তারা এখানে লার্জেস্ট হলো তেল করবে, মানে রিফাইনারি বানাবে, এবং রিফাইনারি। এবং হুম তেল হুম তারা বলেছিল যে হংকং বা কলম্বো বন্দরের বিকল্প হিসেবে, কারণ আপনারা জানেন যে মানে বিশ্ব বাণিজ্যে যতগুলো এই অঞ্চল দিয়ে যতগুলো জাহাজ চলাচল করে তারা কিন্তু হচ্ছে হংকং অথবা হচ্ছে কলম্বো বন্দরে তারা হলো করে কি বলে এটাকে ট্রানজিট নেয় বা জ্বালানি ভরায় আর কি তারা। এমনকি সৌদি আরবের জেদ্দা বন্দরেও তারা কিন্তু এটা ভরায় না। তারা সৌদি আরব বলেছিল এটার বিকল্প হিসেবে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চেয়েছিল, যে মাতারবাড়িতে তারা হচ্ছে যে বিশাল অয়েল ফ্যাসিলিটিস গড়ে তুলবে এবং এখানে যেন বিশ্ব বাণিজ্যের একটা হাব তৈরি করা যায়, যেন বিশ্বের সকল জাহাজগুলো, যেহেতু মাতারবাড়ি পোর্ট হলো ডিপ সি পোর্ট, ফলে এখানে ভিড়তে কোনো অসুবিধা নাই, এখান থেকে তেলের একটা বিশাল মানে তারা সরবরাহ হাব তৈরি করবে। মানে এইরকম সুযোগগুলি কিন্তু আছে বাংলাদেশের, এবং সেটা কিন্তু এই চাবিকাঠিটা যেমন চায়নার হাতে রয়েছে এবং বাংলাদেশের হাতেও কিন্তু এই চাবিকাঠিটা রয়েছে। এখন যে বিষয়টা আসতেছে বারবার যে ইন্ডিয়া 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 টেনশন হবে, ইন্ডিয়া দেখুন আপনি বাংলাদেশে আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে আমি পেট ভরে ভাত খেতে চাই, তাও কিন্তু ইন্ডিয়া টেনশন করবে। ঠিক আছে, আপনি পেট ভরে কিছু খান, আপনি যদি তৃপ্তি ভরে পানিও খান, তাতেও কিন্তু হলে ইন্ডিয়া টেনশন হবে। সো আপনি মানে ইন্ডিয়া টেনশনটা দেখবেন নাকি আপনার দেশের যে এইরকম 18-20 কোটি মানুষ, যারা 10 কোটি হলো বেকার, তরুণ বেকার, তাদের দিকটা দেখবেন, সেটা এখন আপনার ডিসিশন আছে। না না, আচ্ছা ঠিক ইন্ডিয়ার টেনশনের কথা বলছিলেন, একটু ইন্ডিয়ান আরো আর একটু একটু একটা টেনশন জিনিস বাড়িয়ে দিচ্ছে। রণক। আমি মিম্বাইয়ের কাছে আসতেছি। মিম্বাই, হ্যাঁ ইন্ডিয়ার হ্যাঁ টেনশন আরেকটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এ নিয়ে ভারতেরও আসলে নিজস্ব কিছু ভূ রাজনৈতিক উদ্বেগ নিশ্চয়ই আছে। যৌথ ঘোষণায় চীন তিস্তা প্রকল্পে সহায়তার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা, যে সম্পৃক্ততা হবে, যেই মানের সম্পৃক্ততা হবে, চীনা প্রকৌশলীরা আসবে, চীনের বহু মানুষ আসবে। বাংলাদেশ কিভাবে আসলে কূটনৈতিক ভাবে সামাল দেবে, কিভাবে ব্যালেন্স করবে, বা ব্যালেন্স করার আচ্ছা ইয়েটা কি আসলে? তার আগে একটু একটু বলেন, এই যে আমরা বাণিজ্য ঘাটতির কথা বলি না, বাণিজ্য জি। ঘাটতি থাকলেই যে সেটা অর্থনীতির জন্য খারাপ তাও কিন্তু না। আমার যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেটার হয়, আমি কেন আমদানি করব না? আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তো বাংলাদেশে মানে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশে বেশি রপ্তানি করে। তার মানে কি আমরা বাংলাদেশ আর আমেরিকার মধ্যে আমরা অনেক বড় হয়ে গেছি, বা আমেরিকা আমাদের থেকে অনেক পেছায় গেছে? তা তো না। সো বাণিজ্য ঘাটতি কনসেপ্টটা কিন্তু খুব ক্রিটিক্যালি চিন্তা করা উচিত। আর একটা যে হেভি ইন্ডাস্ট্রি, আগামী বছর কিন্তু আগামী দিনগুলাতে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, চায়না কিন্তু সবকিছু বানায়, একটা জিনিস বানায় না, গাড়ি বানায় না। যারা কিন্তু ওই যে গাড়ির বাজার দখল করার ধান্দা এখনো যায় নাই, কিন্তু আগামী শতাব্দীতে গাড়ির বাজার থাকবে চায়নার দখলে, সেটা হচ্ছে ইভি, ইলেকট্রনিক ভেহিকেল। অলরেডি শুরু করেছে হ্যাঁ তারা শুরু ভাই। করেছে। এবং তাদের এই ইনভেস্টমেন্টটা যদি আমরা বাংলাদেশে আনতে পারি, যে হেভি ইন্ডাস্ট্রি যে কথাটা আছে, এটা বাংলাদেশ কিন্তু সলভ হবে অনেকখানি। আমেরিকাকে নাকে বুড়ো আঙ্গুল দেখায়া কানাডা চীনের সাথে চুক্তি করছে এই ইভির ব্যাপারে। সো এই ইভি ইন্ডাস্ট্রি আগামীতে চায়না, এই ইভি ইন্ডাস্ট্রিতে চায়না সব আরো অনেক দূর এগিয়ে যাবে। ফলে এইখানে বাংলাদেশে যেহেতু এখনো শুরু হচ্ছে, বাংলাদেশে একটা বিশাল সুযোগ। এবার আসে তিস্তা। তিস্তা আমাদের বহুত দিনের ক্রাইসিস, হ্যাঁ। এবং এই তিস্তার আজকে এই যে ক্রাইসিসটা তৈরি করছে কিন্তু ভারত। আজকে যদি আমরা যদি 74 সালে সেই ফারাক্কার অবস্থা থেকে দেখি, ভারত যদি অন্তত মিনিমাম রেশনাল চিন্তা নিয়ে এগোতো, তাহলে আজকে বাংলাদেশের চীনকে ডেকে ফারাক্কা মানে তিস্তা ব্যারেজ বানানোর দরকার হতো না। এখন কথা হচ্ছে যে বিষয়টা আছে যে কিভাবে করবে। এখানে কিন্তু একটা জিনিস ব্যালেন্স করা যায়, চীনকে এনে চীনের সাথে যদি আমরা জাপানকেও ইনক্লুড করি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা বলতে পারবো যে আসলে ভারত যে অভিযোগটা করছে আমাদেরকে, যে ফুটপ্রিন্ট, চীনের ফুটপ্রিন্ট, চীন ওখানে থাকলে তাদের চিকেন নেগের সিকিউরিটি সিকিউরিটি কনসার্ন থাকলে তারা সেটা বলতেই পারে। আমরা যদি যেখানে জাপানকে বা জাইকাকে ইনক্লুড করি, তাহলে কিন্তু এটা মোটামুটি ব্যালেন্স হয়। এবং আমরা যদি আসিয়ানে যোগ দিতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা আমাদের আরো শক্ত হয়। আজকে বাংলাদেশ যেখানে গেছে, এই বাংলাদেশে 55 বছর বয়সে এসে
বাংলাদেশকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে। এবং সবচেয়ে বড় কথা কি, চ্যালেঞ্জ তখনই নেওয়া যায় এবং তখন চ্যালেঞ্জকে জয় করা যায় যখন জনগণটাও, ভেতরের জনগণ এই চ্যালেঞ্জটা উপলব্ধি করে এবং জনগণও সেই চ্যালেঞ্জের পক্ষে থাকে। আজকে বাংলাদেশে যদি প্রতিটা মানুষের কাছে জিজ্ঞেস করো, 100 জনের মধ্যে কিছু যে অন্ধ আওয়ামী লীগ আছে, কিছু সাংস্কৃতিক কর্মী আছে, কিছু সুশীল আছে, এগুলো বাদ দিয়ে এই 20 কোটি লোকের প্রায় সবাই বলবে এইখানে চায়নার ফুটপ্রিন্ট দরকার। এটা একটা কিন্তু সরকারের জন্য বিশাল প্লাস পয়েন্ট। বাংলাদেশের যদি আপনি মানে একটা ক্রোনোলজিক্যালি তালিকা করেন যে আপনি হচ্ছে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়, মানে সবচেয়ে বড় সমস্যা কি? এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দৃষ্টিতে হলো জ্বালানি সংকট। এখন হ্যাঁ। মিম ভাই যে কথাটা বলেছেন, যে ইভির কথা তিনি বলেছেন, আপনি দেখেন, আপনি কেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে আমরা বলছি না যে সম্পর্ক আমাদের থাকবে না, কেন আমরা গলায় গলায় পীড়িত করব? পীড়িত করার ক্ষেত্রে তো আসলে গিভ এন্ড টেক একটা আমাদের স্বার্থ থাকতে হবে, তাই না? সেই গিভ অবশ্যই। এন্ড টেকের জায়গাটা আপনি, চায়না আমাকে কি দিতে পারে আর ইন্ডিয়া আমাকে কি দিতে পারে, আপনি ধরুন হচ্ছে যে যেমন ট্রেড ডেফিসিটের কথাটা বলেন, মিম ভাই খুব ভালো উদাহরণ বলেছেন। যদি আমার যদি এটা লাভ হয় তাহলে আমি কেন কিনবো না? আমি যদি চীনের একটা সাস্টেনেবল প্রোডাক্ট, যদি আমি যে জিনিসটা আমি ওয়ার্ল্ড মার্কেট থেকে ধরুন ইন্ডিয়া থেকে আনলে আমার $3 লাগে, চায়না থেকে আনলে লাগতেছে আমার $1.5, তাহলে আমি কেন কিনবো না? আমি অবশ্যই। অবশ্যই কিনবো এটা। এটা তো কোনো অসুবিধা নেই। এখন বাংলাদেশের সংকটগুলো কাভার করবার ক্ষেত্রে চায়নার এই মুহূর্তে আমি কোনো বিকল্প অল্টারনেটিভ দেখছি না, এমনকি বিশ্ব কাউকে দেখছি না। আপনি দেখেন, সারা পৃথিবীতে একটা রেভলিউশন শুরু হয়েছে কি, সেটা হলো যেমন হচ্ছে জলবায়ু পরিবর্তন রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবী এখন একটা টালমাটাল অবস্থায় রয়েছে। এটা থেকে সংকট কাভার করবার জন্য আমরা সারা পৃথিবী বলছে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। কিন্তু যে দেশগুলো, যারা ইউরোপ, আমেরিকা, তারা কিন্তু হচ্ছে যে তারা নিজেরাই কিন্তু এই রিনিউয়েবল এনার্জির দিকে অতটা অ্যাডপ্ট করছে না বা এদিকে আসতেছে না। আপনি কিন্তু দেখেন ইন্ডিয়া, সরি, চায়না কিন্তু হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট কিন্তু কার্বন প্রডিউসার। তারা কিন্তু কার্বন এমিশন করে পৃথিবীর ক্ষতি করে। কিন্তু আপনি মজার ব্যাপারে তাকিয়ে দেখেন, চায়না কিন্তু হচ্ছে যে মানে এখন যদি আপনি পৃথিবীতে 1 নাম্বার দেশ কাকে বলবেন যে যে হলো রিনিউয়েবল এনার্জিতে ম্যাসিভ বিপ্লব ঘটাইছে, কে চায়না। করেছে? চায়না। আমেরিকা করেছে? চায়না। আমেরিকা করেছে? না, করে নাই। করেছে কে? চায়না করেছে। অর্থাৎ চায়না কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছে যে তার কিন্তু এনার্জি নাই, সে যেভাবে যে লার্জেস্ট ইন্ডাস্ট্রি বা গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে যাচ্ছে, ফলে সে হলো মানে এই যে প্রচলিত যে জ্বালানি, সেই জ্বালানির বাইরে তাকে হচ্ছে যে তার স্বাধীনতা তাকে অর্জন করতে হবে। সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে কিন্তু চায়না আজকে রিনিউয়েবল এনার্জির গ্লোবাল মাফিয়াতে পরিণত হয়েছে। মাফিয়া আমি খারাপ অর্থে বলছি না, ভালো অর্থে বলছি। তো চায়না হলো রিনিউয়েবল এনার্জি করেছে বা গ্লোবালি তারা হলো এখন এই টেকনোলজি কিন্তু রপ্তানি করছে। এজন্য আমাদের চায়নাকে লাগবে। আমরা যদি নিজেরা যদি জ্বালানি আমদানির যে ভাড়ায় বাস করছি, যে বিপদে আমরা আছি, বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের 45,000 কোটি টাকা মানে বকে, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে না। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পিডিবি একেবারে ধসে যাওয়া অবস্থা রয়েছে। পেট্রো বাংলা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার টাকা দিতে পারছে না, বিদ্যুৎ কেন্দ্রের বিল পরিশোধ করতে পারছে না। এদিকে বাংলাদেশের জনগণ হলো বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছে না। মানে আপনি সামষ্টিক দিক থেকে একটা বিপজ্জনক ফাড়ায় পড়ে গেছেন। এই ফাড়া থেকে মুক্তির জন্য আমাদের এই যে মিম ভাই বলেছেন ইভি যদি আপনি আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে যদি বাংলাদেশে এখন এই মুহূর্তে বছরের 70 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহার করে, এর মধ্যে 45 লক্ষ মেট্রিক টনে জ্বালানি তেল ব্যবহার হয় হলো পরিবহন খাতে। আমাদের দেশে পরিবহন রয়েছে প্রায় 70 থেকে 80 লক্ষ ট্রান্সপোর্ট রয়েছে, মানে সব মিলিয়ে নিবন্ধিত অনিবন্ধিত, এটা বিআরটি এর হিসাব। এখন আপনি যদি ধরেন হচ্ছে যে এই এই যে মানে 45 লক্ষ মেট্রিক টন ডিজেল খাওয়া যে পরিবহন, এই পরিবহনগুলোকে আপনি চিন্তা করেন যদি ফেজ আউট করতে পারেন, ফেজ আউট করে যদি আপনি হচ্ছে যে ইভিতে নিয়ে আসতে পারেন, মানে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে বছরে 45 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির যে প্রেশার, সেই প্রেশার থেকে আপনি রিলিফ পাবেন। সেটা একমাত্র আপনাকে এই রিলিফটা দিতে পারে এখন কে কে দিতে পারে? ইন্ডিয়া দিতে পারে। ইন্ডিয়ার সেই ক্যাপাসিটি আছে না, সে ক্যাপাসিটি। সেটা পারে হলো, তার সেই সক্ষমতা আছে। চায়না রয়েছে, এবং আরো যদি সেই চায়না যদি বাংলাদেশে আমাদের ধরুন চিটাগংয়ে একটা হলো ইভি ফ্যাক্টরি হলো, তাহলে আরো কি হবে? এটা বাংলাদেশে এই এই টেকনোলজি অ্যাডপ্ট করা আমাদের জন্য আরো সহজ হবে। এবং নতুন দুনিয়ার যে চ্যালেঞ্জ, নতুন দুনিয়ার চ্যালেঞ্জের সাথে এই অ্যাডপ্ট করবার ক্ষেত্রে একমাত্র এই চ্যালেঞ্জকে বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারে কেউ পারবে না। আমেরিকাও পারবে না, জার্মানিও পারবে না, এমনকি ইন্ডিয়া তো পারবেই না। একমাত্র পারে হলো মানে একমাত্র পারার সক্ষমতা রয়েছে হলো চায়না। তাহলে এইভাবে বাংলাদেশ হলো এক ধরনের যে জ্বালানির যে ফাড়া, সেই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, রিনিউয়েবল এনার্জি করতে পারবো, আমাদের সাস্টেনেবল জ্বালানি মানুষকে দিতে পারবো। একই সাথে চাইনিজ ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে চলে আসে, তাহলে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান তৈরি হতে পারে। বিষয়টা এখন এই মুহূর্তে কল্পনা মনে হতে পারে, কিন্তু মোটেও কল্পনা নয়। আমরা যদি সেইভাবে
মানে ওইভাবে যদি পলিসি নিয়ে এগিয়ে যেতে পারি, নিঃসন্দেহে আমরা এই ঘটনাটা আগামী 50 বছর পরে আমরা দেখে না যেতে পারলেও আমাদের সন্তান কিংবা নাতিপুতি ইনশাল্লাহ দেখে যেতে পারবে বলে আমি না, না, বিশ্বাস চীন করি। চীন আচ্ছা, চীন একটা রণক, জিনিস যোগ ধন্যবাদ। করি চীন রনক, এমন আমি ওর সাথে একটা জিনিস যোগ করি। এটা কেন ও বললো যে কল্পনা, আসলে কল্পনা না, কল্পনা এই কারণে, কারণ চীনের আমাদেরকে দরকার, যেহেতু চীনেরও আমাদেরকে দরকার, সেই জন্য এটা কল্পনা না, আমাদের শুধু একটু প্লে করতে হবে। কেন দরকার সেটা মূল কারণ কিন্তু রানা বলছে, সেটা হচ্ছে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা চীন কমাইতে চায়। কারণ মালাক্কা হচ্ছে একদিকে ভারতের প্রভাব, অন্যদিকে মালাক্কা যে দেশগুলো পাশ দিয়ে গেছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া, এই দেশগুলো কিন্তু আমেরিকান ব্লকের দিকে ঝোঁকা। ফলে ওখানে কিন্তু চায়নাকে দুটো শত্রুকে মোকাবেলা করতে হয়। এবং চায়না দিয়ে যে পাকিস্তানের ভিতর দিয়ে যে রোড ট্রানজিট করেছে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে, এটা কারণ হচ্ছে এই মালাক্কার বিকল্প তারা তৈরি করতে চায়। এবং ওর থেকে অনেক সহজ বিকল্প হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে যদি তারা এই কানেক্টিভিটিটা তৈরি করতে পারে এবং বাংলাদেশের বন্দরকে ব্যবহার করতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে, আমরা এই বন্দর দিতে গিয়ে, বন্দর কিন্তু খুব রিস্কি জিনিস, আমাদের প্লে করার যে জায়গাটা হচ্ছে আমরা যেন তাদের পার্টনার হই, তাদের যেন আমরা প্রক্সি না হই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ রনক, তুমি যেটা বলছিলে প্লিজ। না, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে চীনকে তো আসলে এখন পৃথিবীর সব দেশই কাছে পেতে চায়। রাইট। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই আসলে চীনের কাছে ধর্ণা দিচ্ছে, পুতিন সবাই হুম। তো দিচ্ছে। সো চীনের সান্নিধ্য নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় বিষয়। আমরা যদি একটু মালয়েশিয়ার দিকে একটু আসি, মালয়েশিয়ায় আমরা আসলে কি পেলাম, কি হলো মালয়েশিয়ার যে শ্রমবাজার ছিল সেটা কতটুকু আগালো, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় দ্রুত উন্মুক্ত করার একটা বিষয় ছিল, অনিয়মিত বাংলাদেশি শ্রমিক যারা ছিলেন তাদেরকে বৈধ করার একটা বিষয় ছিল, আটকে পড়া শ্রমিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর একটা বিষয় ছিল। এই বিষয়গুলো নিয়ে জোরালো আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজিটাল এবং হালাল অর্থনীতির একটা বিষয় আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, সেমিকন্ডাক্টর, বৈশ্বিক ইসলামী যেই অর্থনীতি, সেগুলোও গুরুত্ব দিয়ে, অর্থাৎ হালাল শিল্পে যৌথ সহযোগিতার বেশ কিছু চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আমরা যদি একটু একটু বলি যে মালয়েশিয়ার শ্রমবাজারের কি অবস্থা এই মুহূর্তে, আমরা কতটা কি করতে পেরেছি বা কতটা হবে বলে আপনি মনে করেন মিম ভাই? আচ্ছা, এখানে কিন্তু আমি একটু বিষয়টা একটু অন্য অ্যাঙ্গেলে বলতে চাই। মালয়েশিয়াতে শ্রম বাজার, একদম শ্রমিক মালয়েশিয়াতে যাবে। এখন বাংলাদেশে কিন্তু এই যে রেমিটেন্স যেটা, সেটা কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। এবং বিদেশে, আমি আমি বিদেশে থাকি, আমি দেখি তো মানুষ কত কষ্ট করে থাকে, এবং ইউরোপ আমেরিকা সেটা বোঝা যায় না। আমি যদি ইউরোপে যাই কিংবা আমরা যদি মিডল ইস্টে যাই, মালয়েশিয়া যাই, তাহলে আমরা বুঝতে পারবো মানে এই অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশের প্রান্তিক মানুষজন যায়। তুমি আমি কিন্তু মালয়েশিয়া শ্রমিক হতে যাব না, সৌদি আরবে শ্রমিক হতে যাব না। তুমি আমি বিদেশে গেলে কি আমেরিকা যাব, কানাডা যাব, কিংবা আমরা ইউরোপের কোনো দেশে যাব, আমরা কখনোই মালয়েশিয়ার লেবার হতে যাব না। তাহলে লেবার কারা হচ্ছে? বাংলাদেশের প্রান্তিক মানুষজন লেবার হচ্ছে। কথা হচ্ছে আমি ওই জায়গা থেকে বেশি গুরুত্ব দেই, মালয়েশিয়া যাবার জন্য সরকারি যে খরচ আছে তার যে 5-7 গুণ বেশি টাকা দিয়ে একটা লোককে যেতে হয়। বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ওই জায়গাটায় আগে কাজ করা। এবং তোমরা জানো, আমরা জানি যে এই জায়গায় কিন্তু সবসময় রাজনীতিবিদদের একটা যোগাযোগ থাকে, এই চাঁদাবাজি, এই বাড়তি টাকা আয়ের ক্ষেত্রে। ফলে এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আর উম, শ্রমবাজার বাংলাদেশে, এই শ্রমবাজারগুলো নির্ভর করে তো কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপের উপর। এটা কিন্তু আমরা সবাই জানি যে জিয়াউর রহমান কিন্তু 79-80 সালে প্রথম এই শ্রমবাজারের কনসেপ্টটা মানে মিডিল ইস্টের কাছে তুলে ধরে, এবং আমরা কিন্তু সেই শ্রমবাজারে জায়গাটা পাই। সো তো কিসের উপর পাওয়া গেছিল? এই রিলেশনশিপের উপর। সো মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশের সরকারের রিলেশনশিপ যত ভালো হবে, ডিল যত সুন্দর হবে, তত সহজেই বাজারটা আরো বিস্তার লাভ করবে। আমরা রানা নিঃসন্দেহে এটা নিয়ে আরো ভালো বলতে পারবে। নিঃসন্দেহে মিম ভাই, রানা রানা গত পরশুদিন একটা স্টোরি করছিল এই যে এটা নিয়ে, যে মালয়েশিয়ার যে সিন্ডিকেট, বাংলাদেশ মালয়েশিয়ার মিলে দাতক, আমি এই ভদ্রলোকের নামটা আমার মনে নাই, ও চমৎকার একটা স্টোরি করেছিল, সেখানেও তুলে ধরেছিল যে এই সিন্ডিকেট কিভাবে 85,000 টাকা দিয়ে, যেখানে একজন মানুষ মালয়েশিয়া যাওয়ার সুযোগ আছে, এটাকে কিভাবে 5 লাখ টাকায়, 4 লাখ টাকায়, 6 লাখ টাকায় নিয়ে গেছে। রানা, আমাদের যদি একটু এই বিষয়টা একটু বলেন আসলে। আচ্ছা, আমরা খুব সংক্ষেপে বলি, বাংলাদেশের তারেক রহমানের যে সফরটা ছিল, বাংলাদেশের আমরা কে কিভাবে দেখেছি না দেখেছি বিষয়টা আমাদের লেন্স এক ধরনের। কিন্তু আমি যেটুকু জানি, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ কিন্তু তাকিয়েছিল একটা কারণ, তারেক রহমান কি উদ্দেশ্যে গেছেন, হালাল অর্থনীতি, অমুক অর্থনীতি, তমুক অর্থনীতি, এগুলো কিন্তু তারা কখনোই পাত্তাও দেয় না বা জানেও না বা জানার চেষ্টাও করছে না। তারা একটাই তাকিয়েছিলেন যে তারেক রহমান মালয়েশিয়া যাবেন, যাওয়ার পরে একটা বার্তা তিনি দেবেন যে মালয়েশিয়ার বাজারটা দীর্ঘদিন ধরে যে বন্ধ আছে, এই যে দাতু সেরি আমিন কিংবা এই সিন্ডিকেটের দুর্নীতির কারণে,
সেটা আবার ওপেন হয়ে গেল। এই মেসেজটা বাংলাদেশের মানুষ পায় নাই, যে কারণে মানুষ কিন্তু এক ধরনের হতাশার মধ্যে পড়ে গেছে। এই আশাটা করবার কারণ হলো, এর আগে আপনারা জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মিস্টার আরিফুল হক চৌধুরী 2 মাস আগে তিনি কিন্তু মালয়েশিয়া সফর করেছেন, এবং তিনি সে সময় এই কথাটা দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি মালয়েশিয়া সফর করবেন, এবং তখন কিন্তু এই বাজারটা খুলে যাবে বলে আমরা আশা করছি। তো সেদিক থেকে তারেক রহমানের সফর বাংলাদেশের গরিব হতদরিদ্র, মিম ভাই যেটা বললেন যে প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষের জন্য আসলে আলটিমেটলি আসলে হতাশার কারণ হয়েছে, এক নাম্বার। দ্বিতীয়ত হলো যে এই সিন্ডিকেটের যে বিষয়টা আছে, সিন্ডিকেটের বিষয়টা তো মানে এখনো চলছে। আমি যে যখন আমি এই যে এখন যখন টকশোতে কথা বলছি, তখনও আমার কাছে যে বাইরের যে গ্রুপটা আছে, মানে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গ্রুপটা আছে, সেখানেও দেখলাম একটা মেসেজ আসলো যে এই সিন্ডিকেট নিয়ে একটা লেখা আসলো। আমি বুঝলাম যে এই সিন্ডিকেট নিয়ে আলাপ হচ্ছে, যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। তো বিষয়টা হলো যে দাতু সেরি আমিন নামে একজন লোক আছে, এবং বাংলাদেশে তার কিছু সিন্ডিকেটের আছে। যেমন এক সময় ছিলেন তার এখানে ছিলেন যে ইউনিক গ্রুপের মালিক, বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট ম্যান রাইট। পাওয়ার ব্যবসায়ী রুহুল আলী। তারপর যে এখানে আরেকজন ব্যক্তি আছে খুবই বিতর্কিত মানুষ, রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ওভারসিজ নামে একটা আছে। আপনি গুলশান বনানীতে গেলে দেখবেন যে বিশাল বিশাল তিনি রাইট। বিল্ডিং নির্মাণ করেছেন, হাইরেজ বিল্ডিং নির্মাণ করেছেন, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এগুলো কিন্তু বেসিক্যালি হলো বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মানে বিদেশে পাঠিয়ে তারা যে সিন্ডিকেট করে 80,000 টাকার একটা মানুষকে পাঠানোর কথা। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্ল্যান্টেশন খাতে, প্ল্যান্টেশন মানে হলো যেখানে এই এই সেক্টরগুলোতে মালয়েশিয়া সরকার বিনামূল্যে, একেবারে কোনো খরচে এই শ্রমিক যাওয়ার যে খরচটা সেটা বহন করবে হলো ওই যে মানে যিনি রিক্রুটিং যে এজেন্ট, তিনি কিন্তু বহন করবার কথা, সেটাও কিন্তু এটা পাচ্ছে না। সেই শ্রমিকটা পর্যন্ত 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে গেছে শুধুমাত্র এই দাতু সেরি আমিনের মতো লোকদের কারণ। আমি এবং গিয়ে কোনো কাজ পায়নি, তারা গিয়ে কোনো ধরনের এরকম রেকর্ডও যে আছে। কোম্পানিতে গেছে, যে ভিসায় গেছে, গিয়ে দেখে এটা একদমই ফেক, কোনো কাজ নাই, অনাহারে অর্ধারে ছিল। এই বিষয়গুলো তো রয়েছে। এরকম বহু রেকর্ড আছে, এবং আপনি মানে এরকম অসংখ্য পাবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দাতু সেরি আমিনের এই সিন্ডিকেট, এই দুর্নীতি, এই লুটপাট সবাই জানে, মালয়েশিয়া সরকার জানে, বাংলাদেশ জানে, এবং বাংলাদেশের মন্ত্রীরা বারবার গিয়ে কিন্তু ওই দাতু সেরি আমিনের কাছে কিন্তু আত্মসমর্পণ করে, এবং সবাই জানার পরে কি একটা অদৃশ্য বলয় আছে আমরা জানি না এটা এখন আমারও পর্যন্ত। এই প্রশ্ন। উত্তরটা আমরা না না, এখনো এটা জানি না। আমারও প্রশ্ন, কেন 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 আসলে কি মূল বিষয়টা কি, কেন এটা আত্মসমর্পণ করে, কেন তার কাছে ধর্ণা দিতে চায়? নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে নিঃসন্দেহে এখানে এই এখানে অবশ্যই টাকার যে এখানে ভাব। অবশ্যই টাকা পয়সার লেনদেন আছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিবিদরা এই ধরনের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেই তো রাজনীতি করে। এমন এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্টলি রানা? সেটাই হয় এবং বাংলাদেশের প্রত্যেক প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু আছে। না হলে তারা এই সিন্ডিকেটের পক্ষে সাফাই কখনোই দিত না। পৃথিবীতে আপনি মালয়েশিয়া শ্রমবাজারে কিন্তু নেপাল লোক পাঠায়, অন্যান্য ইন্দোনেশিয়া পাঠায়, ভিয়েতনাম পাঠায়, কিন্তু তাদের কিন্তু কোনো এই ধরনের কিন্তু সিন্ডিকেট নেই, বা 8টা 10টা এজেন্সি লোক পাঠাবে, কিন্তু এরকম ব্যবস্থা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একমাত্র এটা কিন্তু রয়েছে। তো বাংলাদেশের মন্ত্রীরা কিন্তু এটার পক্ষে ছাপাই দিচ্ছে, এবং মালয়েশিয়ার মন্ত্রী কিন্তু এটার ব্যাপারে ছাপাই দেয়। সুতরাং নিঃসন্দেহে এখানে সিন্ডিকেট আছে, মানে স্বার্থের ব্যাপার আছে বলে আমি মনে করি। আমাদের এখানে আজান দিচ্ছে, আমি একটু মিম ভাইয়ের কাছে যাই। মিম ভাই, হুম, আমরা শেষ করি। আপনি যদি কিছু বলেন এই এই দাতুক সেরি আমিন এবং তাদের যে গং, তারা যা করছে, আমি একটু কয়েকটা উদাহরণ দিই। আসলে আমি তো বেশ কিছুদিন প্রবাসী দিনে কাজ করেছি। এই প্রবাসী দিনে কাজ করার সুযোগে আমি যেটা দেখলাম, আমরা অনেক টাকা খরচ করে আমাদের ছেলেপেলেরা যাচ্ছে, গিয়ে তারা যে কোম্পানিতে কাজ করার কথা, গিয়ে দেখলো যে এরকম নামে কোনো কোম্পানি নাই। এখন তারা কি করবে, ওই জঙ্গলে টঙ্গলে কোনো রকম থাকা, কাউকে রিকোয়েস্ট করে বা কোনো বাঙালি খুঁজে টুজে খাওয়া দাওয়া, এইভাবে আসলে বিচ্ছিন্নভাবে থাকা, কোনো রকম মানবেতর জীবনযাপন করা। হুট করে পুলিশ ধরলো, অ্যারেস্ট করলো, তাদেরকে আসলে ডিটেনশন সেন্টারে নিয়ে গেল, ওখানে 6 মাস 1 বছর থাকলো, তারপর হয়তো দেশে পাঠায় দিল। এই বিষয়গুলো কিন্তু অনেক মানুষের সঙ্গেই হয়েছে। আসলে এই বিষয়গুলোকে কি বলবেন আসলে? এরা কিন্তু টাকা লোন নিয়ে, এই 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 বাড়ি মূল বন্ধক রেখে, জমি মূল জমা। মূল সমস্যাটা তো এটা, এবং এই সমস্যাটা কিন্তু দূর করতে হলে তারেক রহমানের মালয়েশিয়া যাওয়া দরকার নাই। তারেক রহমান তার প্রবাসী কল্যাণ মন্ত্রী বা তার যারা রাজনীতি করে তাদেরকে বলবে যে তুমি এই সিন্ডিকেটে যাবা না, তুমি এই চাঁদাবাজিটা করবা না, তোমার এই বড়লোক হইতে পারবা না। একটা লোক যে টাকাতে যাওয়ার কথা 85,000 বা 1 লাখের মধ্যে, তাকে 1 লাখ টাকার মধ্যেই যাইতে হবে। এটা ইনশিওর করা কিন্তু করতে হলে বিদেশ সফর করা লাগে না। তার প্রবাসী কল্যাণ মন্ত্রী তাকে ডাকবে, এবং গভর্নমেন্ট, আমরা যেহেতু জিনিসটা জানি, গভর্নমেন্ট জানে না সেটা তো ঠিক না। নিশ্চয়ই, নিশ্চয়ই নিশ্চয়ই, জানে। নিশ্চয়ই।
ফলে গভর্নমেন্টের এই জায়গাটা কাজ করা উচিত। গভর্নমেন্টের মালয়েশিয়া যেয়ে বলা দরকার না আমাদের শ্রমবাজার উন্মুক্ত কর। এই শ্রমবাজারটা বন্ধ হয়েছে কেন? এই দুর্নীতির কারণেই তো শ্রমবাজারটা বন্ধ হয়েছে। একদম। তাহলে আমার রোগটা যেখানে, সেই রোগটা যদি আমরা সারাইতে পারি, তাহলে তো আমার ওই অন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই। আমার চিকিৎসা তো আমার হাতে, আমার তো চিকিৎসা করাতে অন্য কোনো দেশে যাইতে হচ্ছে না। তো এই জায়গাগুলো খেয়াল না করলে, বাংলাদেশে তো আমরা জানি রাজনীতিবিদদের এই যে দুর্নীতি, এই যে জিনিসগুলো তো আমাদেরকে বহুত পেছাই দিছে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমার বিদেশের সাথে যতই সম্পর্কের কথা বলি না কেন, অভ্যন্তরীণ এই জিনিসগুলো কারেকশন না করলে, এই যে আমাদের কত অভিযোগ, ব্যাংক নিয়ে অভিযোগ, এস আলম নিয়ে অভিযোগ, এগুলোকে সলভ করতে হবে। কিন্তু কিন্তু একটা আমি আমি দেশের বাইরে যাচ্ছি, দেশের বাইরে গিয়ে আমি আমার ফ্যামিলি বা আমার দেশের জন্য কাজ করছি, ওখানে যে কষ্ট করে টাকা পাঠাবো বা এই কাজগুলো করব, ওখানে গিয়ে আমি কিন্তু আমার হাই কমিশন বা আমার ওখানে যে আমাকে যারা সাপোর্ট দেওয়ার কথা, যারা অ্যাম্বাসেডর আছেন, তারা তো আসলে তাদের ব্যবহার সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে মিম ভাই? হ্যাঁ, আমার ধারণা আছে। তাদের ওই আমলাতান্ত্রিক অ্যাটিটিউড, ওই যে এখনো তো বাংলাদেশে আমলারা ওই যে চেয়ারের পেছনে একটা টাওয়েল দিয়ে বসে থাকে, একদম। তাই না? সেই উপমহাদেশ। এই এই যে মানসিকতাটা, এবং আমি একটা হেনরে, আমি একটা ভগবানের মতো অবস্থান, আমার আমার কাছেই কেউ আসতে পারবে না, এইটা যদি থাকলে তো হবে না। কোনো একটা মানুষ বিপদে পড়ে হাই কমিশনের যে সাহায্য একেবারে পায় না তা না। পৃথিবীর বিভিন্ন হাই কমিশন বহুত কর্মকর্তা আছেন যারা প্রবাসীদের অনেক সহায়তা করে, আমরা জানি। নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু তার কিন্তু মধ্যেও দেশীয় তাদের এরিয়াতে সঙ্গে থাকতে পাওয়া হবে। উচিত, যেমন সৌদি উচিত। আরব, মালয়েশিয়া, এই জায়গাগুলো মানে হ্যাঁ, ঘনবসতি এই জায়গা, যেখানে এই বাঙালি, জায়গাগুলোতে, এখানেই তো পায় না। এইখানে পায় না। এই জায়গাগুলোতে এই সরকারি আমলাদের আরো প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আরো মানুষের কাছে যাইতে হবে, বিভিন্ন এখন মানুষের। কানাডায় বাংলাদেশের যে অ্যাম্বাসেডর, হ্যাঁ। আপনি কোনো প্রবলেমে পড়ে তার কাছে গেলে তার কি উপায় আছে আপনাকে হেল্প না করে থাকার? না, কারণ সুযোগই নাই। সুযোগই না। এখানে একটা কারণ ব্যাপার কারণ আছে। কারণ কানাডা, এখানে এখানে ইউএসএ, একটা ব্যাপার আছে। ইউরোপিয়ান আমি, কান্ট্রিগুলোতে বাংলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারা যায় আর এইখানে হচ্ছে কি, আমেরিকা বা কানাডাতে যে মানুষগুলো আছে, আমি তো প্রথম প্রথম, আমরা কিন্তু প্রান্তিক জনগণ না। আমার সেটাই, বাংলাদেশে যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি যদি যে অ্যাপ্রোচ করি, আমাকে না বলার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। কানাডাতে, কানাডাতে কিন্তু ওই যে একটা মানে নদী ভাঙা একটা লোক কিন্তু কানাডাতে আসে না। শ্রমিক হিসেবে মালয়েশিয়াতে যায়, মিডল ইস্টে যায়। তাদের আরো বেশি দরকার একদম হাই কমিশনে একদম যোগাযোগের একদম। জায়গাটা। আমরা 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 একটা রিপোর্ট করছিলাম ওই দিন, সেটা হচ্ছে এরকম: সৌদি আরবে যে আমাদের রিয়াদে যে দূতাবাসটা আছে, এই দূতাবাসে প্রচন্ড, ওখানে তো আসলে তীব্র গরম, আহ, একটা তাঁবুর মতো উপরে একটা ছাউনি দেয়া, এই ছাউনির মধ্যে শত শত মানুষ আসলে ওয়েট করতেছে কখন তার সিরিয়াল আসবে, টোকেন নিয়ে দাঁড়ায় আছে, সে তারপর যাবে, কথাবার্তা বলবে কাউন্সিলরের সঙ্গে, হয়তো শ্রম কাউন্সিলরের সঙ্গে। এই জায়গাটায় একটা এসির ব্যবস্থা করা কি খুব কঠিন কিছু? না, এই জায়গাটা একটু ঘিরে ফেলা কি খুব কঠিন কিছু? না, এই জায়গাটা একটু সুপেয় পানির ব্যবস্থা করা কি খুব কঠিন কিছু? মোটেও না। মানে এই যে মানবিকতা, এগুলো আমাদের মধ্যে কবে জাগ্রত হবে আসলে? এই আমরা এই যে আমরা বলি তারা রেমিটেন্স যোদ্ধা, আমরা বলি তারা হেন তেন সূর্য সন্তান, সূর্য সন্তানের সঙ্গে এরকম আচরণ। এই এই জায়গাটাই তো কাজ করতে হবে, এবং এই কাজগুলো করবে কিন্তু রাজনীতিবিদরা যারা সরকারে আসবে। আর সেটার জন্য বাংলাদেশে চাইনিজ ব্যাপক ইনভেস্টমেন্ট দরকার। বাংলাদেশিরা এইভাবে যেন ইনকম্পিটেন্স অবস্থায় যেন বিদেশে না যায়, দেশেই যেন ভালো কিছু করতে পারে, সেজন্য বাংলাদেশে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান গড়ে ওঠা দরকার, চায়নার বিনিয়োগ দরকার। এবং সেটা অবশ্যই আমরা বলছি না দেদারসে আমরা চায়নাকে সুযোগ দেব, কারণ চায়নার কিন্তু নেতিবাচক প্রবণতাও আছে। আমরা দেখেছি পাকিস্তানে সিপেক প্রকল্প, তারপর হচ্ছে আপনার কলম্বো। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, সেখানে কিন্তু এক ধরনের ঘাতক তৈরি হয়েছে। ভাই আমরা শেষ করতে চাই, কিন্তু আমার শেষ প্রশ্ন হচ্ছে হালাল ইকোনমি, বৈশ্বিক হালাল ইকোনমি, এটা নিয়েও একটা এগ্রিমেন্ট হয়েছে। আসলে হালাল ইকোনমিটা একটু, আমি আমি নিজেও আসলে এই বিষয়টা খুব কম জানি, একটু যদি একটু ধারণা দিতেন যে হালাল ইকোনমিটা আসলে কি, এবং এটা কিভাবে, এবং এটা নাকি বৈশ্বিক বাজার অনেক বড়, বেশ বড়। আচ্ছা, এই যে আমি বলি, আমি তো কানাডাতে থাকি। আমি যে একটা জায়গায় একটা রেস্টুরেন্টে কাজ করি, এটা অনেক মানে 5 স্টার, অনেক মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ইন টরন্টো। এখানে এখন মোটামুটি বিফ সব হালাল। তার মানে এই হালাল কনসেপ্টটা মানুষের কাছে কিন্তু দিনকে দিন অনেক জনপ্রিয় হচ্ছে। এর যৌক্তিক কারণও আছে, যৌক্তিক কারণ আছে। কারণ আমি ধর্মীয় বিষয়টা বাদ দিই, আমি যদি হাইজেনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সবাই ধরে নিই যে হালালটা হচ্ছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত, অনেক বেশি হাইজেনিক। ফলে দিনকে দিন সারা পৃথিবীতে কিন্তু এটা ডিমান্ড বাড়তেছে। হালালের কনসেপ্টটা কি? হালালের কনসেপ্টটা আমরা অনেকে মনে করি যে আল্লাহু আকবার দিয়ে জবাই দিলে হালাল, বিষয়টা তো তা না আসলে। না বিষয়টা না হচ্ছে, হালালটা হচ্ছে, আমি যে গরুর মাংসটা খাচ্ছি, আমি একটু বলি, এই যে গরুর মাংসটা খাই, আমি গরুটা জবাই দিই,
কথা হচ্ছে গরুর শরীরে বা মানুষের শরীরে, প্রতিটা প্রাণীর শরীরে দুই রকম রক্ত থাকে, একটা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত, একটা অক্সিজেন মিশ্রিত রক্ত। কথা হচ্ছে এই গরুর প্রাণীটা মৃত্যুর আগে তার শরীরের কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তগুলো বের হয়ে যেতে হবে পুরোটা, যেটা তার জন্য তখন সেই প্রোডাক্টটা খাবার হিসাবে নিরাপদ হবে। এবং এটি হচ্ছে হালালের মূল কনসেপ্ট। কিন্তু ধন্যবাদ আমরা ইমরান ভাই। বাংলাদেশি মানুষের হালাল বলতে বুঝি আল্লাহু আকবার, ফলে হালালের সাথে কিন্তু একটি হাইজিনের বিষয় আছে, যেটা সারা না, না, পৃথিবীর মানুষ কিন্তু গ্রহণ করছে, ফলে এই গ্রহণ করছি। প্রোডাক্টের চাহিদা বাড়ছে পৃথিবীতে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে আমরা শেষ করতে চাই। মিম ভাই এবং রানা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আপনারা, আসলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাথে এই বৈঠকগুলো অত্যন্ত ইতিবাচক এবং নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে চূড়ান্ত সাফল্য আসলে নির্ভর করবে এই সমঝোতা স্মারক এবং যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো বাংলাদেশ সরকার আগামী দিনগুলোতে কতটা দক্ষতার সাথে বাস্তবায়ন করতে পারছে, মূলত তার উপর। ভিশন 24 এর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।